পরস্পরের সঙ্গে একটু আলোচনা কথাবার্তা হতে পারে। তাই আমি গতকাল নাথিতে এসেছিলাম, একজনের বাড়িতে গেলাম বিপদটা নিয়ে পুজোতে। আমাদের অমলেন্দু পাহাড়ি পুরনো কার্যকর্তা ডাক্তারবাবু, ওনার একদিন আসার ইচ্ছা ছিল। কদিন আগে ওনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তার বাড়িতে কালকে ওনাকে দেখতে গেছিলাম। এছাড়া আর ওইদিকে রামনগরের দিকে গেছিলাম, ঠিক পুরনো গ্রামে 350-400 বছরের পুরনো রথযাত্রা, সেই গ্রামের লোকেরা আমাকে ডেকেছিলেন, সেখানে গেছিলাম। মাঝখানে রাস্তায় যেতে যেতে বহু কর্মীরা পুরোরা দেখা করলেন, সম্মান সম্বর্ধনা জানালেন, দেখা হলো, সবার সঙ্গে কুশল বিনিময় হলো। এইভাবে জনসম্পর্ক কর্মীদের সঙ্গে সম্পর্ক করতে আমি বেরিয়েছি। তো আজকে পটাশপুর ভগবানপুরের কয়েকজন আছেন, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্যই আসা। আর সেই সঙ্গে ডাক্তার শ্যামাপ্রসাদের যে পক্ষ চলছে, সেই সঙ্গে অন্য রাজ্যে কোথাও আন্দামানে কোথাও অন্য জায়গায় ঘুরে বেড়াবে। তো সেই জন্য তার যে অবদান, অনেক কিছু করেছেন। অখণ্ড ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন বিপ্লবীরা, তিনিও লড়াই করেছেন। পরবর্তীকালে অখণ্ড বাংলার জন্য তিনি লড়াই করেছেন। কিন্তু যখন দেখলেন সবাই একদিকে হয়ে গেছে, উনি একদিকে, কংগ্রেস কমিউনিস্টরাও চলে গেছে পাকিস্তানের পক্ষে। কমিউনিস্টরা ভাষণ দিচ্ছে পাকিস্তান মানতে হবে, তবে ভারত স্বাধীন হবে, আগে পাকিস্তান দিয়ে দাও। আর সেই পাকিস্তান মানে এই কলকাতা সহ পুরো পাকিস্তান যেটা আছে তার সঙ্গে, এই পশ্চিমবঙ্গের শহর। আর ওদিকে পাঞ্জাব থেকে আরম্ভ করে সিন্ধু বেলুচিস্তান পুরো ওদিকে দিয়ে দাও পশ্চিম পাকিস্তান। শ্যামাপ্রসাদ বললেন যে বাঙালি হিন্দু এই দেশের জন্য লড়াই করেছে, যে বাঙালি হিন্দুর পরিবার থেকে বন্দে মাতরম রচনা হয়েছে বঙ্কিমের দ্বারা, যে বাঙালি হিন্দুর পরিবার থেকে রবি ঠাকুর উঠে এসেছেন, 3টে দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন। আমাদের জনগণ বাংলাদেশের আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত, এবং শ্রীলঙ্কারও যে জাতীয় সঙ্গীত সেটা তিনি বাংলায় লিখেছিলেন, পরবর্তীকালে সিংহলী ভাষায় অনুবাদ হয়েছে। এরকম শ্রেষ্ঠ মহাপুরুষরা যারা জন্মেছেন, এবং ভারতবর্ষের যে দুটি জাতীয় সঙ্গীত দুটোই বাংলার দুজন কবি লিখেছেন, বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথ। সেই বাংলাকে আমরা পড়াতে হবে, সেই বাংলাকে আমরা হায়নার মুখে ঠেলে দিতে পারি না। কারণ উনি জানতেন যে এই বাংলাও চলে যায় ওখানে, এই বাঙালি হিন্দু আর বাংলায় থাকতে পারবে না, তাকে উদ্বাস্ত হতে হবে। প্রায় 3 কোটি হিন্দু চলে এসেছেন, এখান থেকে আর 5-7 কোটি হিন্দু চলে যাবে। তার দূরদর্শিতার জন্য, তার লড়াইতে বহু মানুষ সঙ্গে এসেছিলেন সেই সময়, এবং তিনি বিধানসভার সদস্য ছিলেন, আইন পরিষদে। সেখানে প্রস্তাব নেওয়া হয় 20 জুন 46-এ যে এই বাংলাতে বাঙালি হিন্দুর জন্য একটা হোমল্যান্ড চাই। সেই জন্য কোন কোন জেলাগুলো নিয়ে এই বাংলা হবে পশ্চিমবঙ্গ, আজকে যে পশ্চিমবঙ্গ, সেটা ম্যাপ তৈরি করে সেখানে প্রস্তাব নেওয়া হলো। তাতে বেশিরভাগ সদস্য সাপোর্ট করেছেন যে হ্যাঁ, এটা বাঙালি হিন্দু হোমল্যান্ড চাই। পরবর্তীকালে সেই অনুযায়ী পূর্ববঙ্গকে মানে পূর্ব পাকিস্তানকে ভেঙে পশ্চিম বাংলা বানানো হলো। তিনি যেটাকে বলেছিলেন তপস্যা করে মনুষ্য জীবনকে দেবত্বে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সারা বিশ্বের মানুষের সুখ ও শান্তির জন্য এমন জীবন হওয়া উচিত, এমন মিলেমিশে থাকতে হবে। তারা নিজের যে জীবনচর্যা তারা যেটাকে মানুষকে শিখিয়েছেন, সোনার মানুষ ভাই সবার উপরে, মনুষ্যত্ব কাহার উপরে নাই, কবি লিখেছেন সেন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ। বিশ্বের সমস্ত মানুষদেরকে বলা হয় তোমরা অমৃতের পুত্র। শোনো আমাদের ঋষিমুনিরা কি বলেছেন, বলে জিওর জিনে দো, যে তত্ত্ব সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে হবে, সেটা সেই দর্শন দিয়েছেন। তাই ভারতকে জগৎগুরু বলেছেন দুনিয়া। সেই জীবন পদ্ধতি, তার অর্থনীতি, তার রাজনীতি, তার সময় নীতি, তার পরিবার, তার ধর্ম, জীবন শৃঙ্খলা কি হওয়া উচিত, রীতি নীতি পরক, সেইটাকে সম্মিলিত ভাবে একটা তত্ত্ব জ্ঞান দিয়েছেন আমাদের সামনে, যেটাকে একাত্ম মানব দর্শন করা। আমাদের দেশে 6টা দর্শন আছে, আপনারা জানেন। তো সেই 6টা দর্শনের সঙ্গে নতুন এই আধুনিক একাত্ম মানব দর্শন যুক্ত করেছেন ডক্টর দীনদয়াল উপাধ্যায়, যেটা ভারতীয় জনতা পার্টির মূল দর্শন। তো সেই দর্শনকে জীবনের প্রতিষ্ঠিত করে বিশ্বের সামনে উন্নত মানব জীবন মিলিতভাবে সুখে থাকা যায় শেখাবার জন্য আমরা কাজ করছি। ক্ষমতায় তো আসতেই হবে, রাজনৈতিক পার্টির উদ্দেশ্য ক্ষমতায় আসা না হয় আমাদের যে বিচারধারা, আমাদের যে কার্যপদ্ধতি, সেটাকে আমরা আর প্রতিষ্ঠিত করতে পারবো না। আর তাই প্রায় সেই 51 সাল থেকে কাজ করতে করতে আজকে আমাদের পার্টি এখানে পৌঁছেছে। পার্টির নাম পাল্টে গেছে, প্রতীক পাল্টে গেছে, ঝান্ডা পাল্টে গেছে, কিন্তু বিচারধারা কার্যপদ্ধতি পাল্টায়নি। তাই মানুষ
আর বিজেপিকে কাজ করতে করতে দেখেছে, নেতাদের বলিদান দেখেছে, তপস্যা দেখেছে। এক প্রজন্ম চলে গেছে কাজ করতে করতে, পরের প্রজন্ম এসে সেই দায়িত্ব হাতে তুলে নিয়ে এগিয়ে চলেছে ঝান্ডা নিয়ে। তো সারা দেশে আজকে বিজেপিকে লোকে আশীর্বাদ করেছেন, সমর্থন করেছেন। তাই তিনবার মোদীজি প্রধানমন্ত্রী হন, তার আগে অটলীয় প্রধানমন্ত্রী হয়েছেন এক দুবার। সুতরাং একাধিক রাজ্যেতে মাননীয় যোগীজির মতো, আর এখানে শিবরাজ সিং চৌহান, ওখানে বসুন্ধরা রাজে, এবং বর্তমান 10-12টা রাজ্যে আমাদের বিজেপির ক্ষমতা আছে। মিলিতভাবে প্রাইম মিনিস্টার রাজ্যে আমরা ক্ষমতায় আছি। সেটা হচ্ছে আমাদের বিচারধারা, আমাদের কার্যপদ্ধতি, আমাদের কর্মীদের, নেতাদের জীবন, তার সততা, তার স্বচ্ছতা, তার জন্য দেশের মানুষ বারবার আমাদের সমর্থন করেছেন। আমরা ক্ষমতায় এসেছি এবং তার পরিবর্তে এই সমাজের সর্বস্তরের মানুষের জীবনের মধ্যে পরিবর্তন নিয়েছে। যারা শিক্ষিত, যারা সম্পন্ন বুদ্ধিমান, যাদের কাছে অর্থ সম্পত্তি আছে, তারা তো করে নেবে জায়গা, ব্যবসা হোক, চাকরি হোক, করে নেবে, তার ক্ষমতা আছে। কিন্তু যারা অতি সাধারণ মানুষ, সমাজের পিছিয়ে থাকা যে অংশ, আমরা যদি আমাদের বাংলার গ্রামে গঞ্জে যারা আছেন, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, এই ধরনের সমাজে যারা গরিব মানুষ, যারা শিক্ষায় পিছিয়ে, যারা অর্থে পিছিয়ে, সামর্থ্যে পিছিয়ে, তাদের জীবনের উন্নতি হয়নি। গত 70-75 বছর হয়ে গেছে, স্বাধীনতা 76 বছর হয়ে গেল, বহু মানুষ দারিদ্র সীমার নিচে ছিল, অতি দরিদ্র। দরিদ্র তো কম বেশি আমরা সবাই, কিন্তু অতি দরিদ্র, যার পাকা বাড়ি নেই, যার বাড়িতে গ্যাস নেই, বাইক নেই, জামা কাপড় নেই, টিভি নেই, যেটা আধুনিক ভাবে বর্তমান জীবনে বাঁচাচ্ছে। এরকম প্রায় 30-35 কোটি লোক, 37 কোটি লোক ভারতবর্ষে ছিল। যখন মোদীজি 10 বছর 11 বছর আগে ক্ষমতায় আসেন, প্রায় 30 কোটি লোক ছিল, এটা বাড়তে বাড়তে 37 কোটি হয়ে গেছে। কিন্তু মোদীজি এসে দেখলেন এই যে গরিব মানুষগুলোর জীবনের যদি পরিবর্তন না করা যায়, দেশের পরিবর্তন হবে। উপাধ্যায় বলেছিলেন অন্তোদয়, একটি শব্দ প্রয়োগ করেছেন, অন্তোদয়। যেমন সূর্যের উদয় হয় না, সেরকম অন্ত মানে শেষে দাঁড়িয়ে আছে যে গরিব মানুষটি পিছিয়ে থাকা, তার জীবনের উদয় করতে, পরিবর্তন করতে, উন্নতি করতে, কি করে হবে? তাই মোদীজি একাধিক গরিব কল্যাণ যোজনা চালু করেন। এই যে আমরা চাল ডাল পাচ্ছি 5 বছর ধরে, গরিব কল্যাণ অন্ন যোজনা, যেমন 100 দিনের কাজের টাকা, নারেলা, যেরকম গ্যাস পাচ্ছি আমরা বাড়িতে বসে বসে, সে পরিশ্রম করে ছেলেকে পালন করছে, বা ছেলে মেয়ে কর্মচারী শিক্ষিত করছে, বেশি বাড়ি করতে পারলো না, সেই খাঁচার বাড়ি, মাঠের বাড়ি, মাঠের বাড়িতে যেভাবে থাকলো, মোদী বলল ওই মানুষের মাথার উপরে টাকার ছাপ করে দেবো আমরা, যা 2-4 লাখ টাকা লাগে দেবো। সে লাখ টাকা দেখেনি কোনটি, সে 3 লাখ টাকার বাড়ির মালিক হয়ে গেল। সে বাড়িতে পাকা শৌচালয় করতে পারে না, বাইরে যেতে হয়, মহিলাদের অসুস্থ হতে হয়, তার একটা 1000 টাকা দিয়ে শৌচালয় বানিয়ে দিল, পাকা বাড়ি হয়ে গেল, শৌচালয় গেল। রান্না করার জন্য কাঠ কুটো নাই তার বাড়িতে, বিশেষ এই বৃষ্টি বন্যার আমরা জানি গ্রামের লোকই কষ্ট হয়, তার বাড়িতে গ্যাস দিয়ে দাও বিনা খরচায়, সে প্রয়োজন মতো কিনে সিলিন্ডার চালাবে। তার জন্য যে সম্পন্ন মানুষেরা গ্যাসের সিলিন্ডার নিজেরা কেনেন, সরকার ভর্তুকি দিল প্রথম থেকেই গ্যাসে, মোদীজি তাদের কাছে আপিল করলেন যে ভগবান তো আপনাদের সব দিয়েছে, এই 200-300 টাকার জন্য আপনি সরকারের সুবিধা দিচ্ছেন, এটা তো আপনি ছেড়ে দিতে পারেন, যারা যারা চান ছেড়ে দিন। উনি বলার সঙ্গে সঙ্গে 2 কোটি লোক দেশের গ্যাসের সাবসিডি ছেড়ে দেয়। তো মাসে একটা সিলিন্ডার যদি কেউ ছেড়ে দেয় 300 টাকা, তো 3500 টাকা তো একজন লোক বছরে দেশের টাকা ছেড়ে দেয়, ভর্তুকি দিল না। ওই টাকাতে যে খরচা হয় একজনের বাড়িতে গ্যাসের কানেকশন দিতে, একজন গ্যাস ছেড়ে দিলে 1 বছরের, সেই টাকা একটি গরিব পরিবারকে গ্যাসের কানেকশন দেওয়া হয়। সরকারকে খরচা করতে হলো, সাধারণ মানুষের সহযোগিতায়, মোদীর প্রতি যে বিশ্বাস মানুষের, যে এই যে টাকাটা আমি ছেড়ে দিচ্ছি, এটাকে চুরি করবো না, লুট করবো না নেতারা মন্ত্রীরা, এটা একজন গরিব মানুষের বাড়িতে গ্যাসের কানেকশন পেয়ে, আর তার দ্বারাই আজকে মোদী প্রায় 12-14 কোটি লোককে বা বেশি হবে আরো মহিলাকে গ্যাসের সিলিন্ডার বাড়িতে কানেকশন দিয়ে দিচ্ছে। গরিব মানুষ জানতো না ব্যাংকে কি করে টাকা রাখতে হয়, ব্যাংকে রাখতো, বাড়িতে রাখতো। আমি দেখেছি আমাদের বনবাসী এলাকায়, ট্রাইবেল এলাকায় পড়ে ঘরে বুঝে রাখতো টাকা, আর বাড়ি পড়ে গেলে টাকা পড়ে গেল, মাটির তলায় পুঁতে রাখতো, নষ্ট হয়ে গেল, জানি না। তাদেরকে ব্যাংকে পৌঁছে দাও, ব্যাংকের লোকেরও ভাবেন কোন দিন এরা অ্যাকাউন্ট খুলবে, এরা কি টাকা রাখবে, খাবারই পয়সা নেই, আবার অ্যাকাউন্ট খুলছে, আবার পয়সা কি ভাগিয়ে দিতে যাও। তখন এই চিট ফান্ডের লোকেরা বাড়িতে গিয়ে
10 টাকা রোজ নিয়ে আসতো আর দিয়ে জমা করতো, পরে আমরা জানি সেই টাকা লুট হয়ে গেল। 250 বেশি চিট ফান্ড, প্রায় 80,000 কোটি টাকার বেশি লুট হলো। টাকা কার টাকা? কি করে পূর্ব লোকেদের, যাদেরকে মোদীজি গ্যাস দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, শৌচালয় দিচ্ছেন, যারা এসটি এসসি ওবিসি মাইনরিটি আমাদের গ্রামগঞ্জের লোক, তারা লুট হয়ে গেল। এই কারা খেলো? কিছু অফিসার, কিছু নেতা, মন্ত্রী, দালাল, বড়ে এজেন্ট, এরাই 80,000 কোটি টাকা গরিব মানুষের লুট করে। আরো বেশি 1 লাখ কোটি টাকা হতে পারে। গরিব মানুষ তিল করে জমিয়েছিল, কে মেয়ে বিয়ে দেবে বলে, কে ছেলেকে পড়তে পাঠাবে বলে, কে বাড়ি ছাদ দেবে বলে, সে লুট হয়ে গেল। মোদীজি এই মানুষগুলোর জীবনের পরিবর্তনের জন্য চেষ্টা করেছে। এই যে 18টা জাতির জন্য বিশ্বকর্মা যোজনা হয়েছে, তারা যে কাজ করছিল যুগ যুগ ধরে পূর্বপুরুষ থেকে, সেই কাজটাকে আরো একটু আধুনিক ভাবে সরকারি লোক নিয়ে করে যাতে পয়সা ইনকাম করতে পারে, ব্যবসা করতে পারে, শেখাবার জন্য ব্যবস্থা হয়েছে, সেটা লাগু করে আসছে। তারা কারা? আমাদের এই গ্রামগঞ্জে সাঁওতাল, ভূমিল, মুন্ডা, সবর, ওরাও, কুর্মি, কেড়িয়া, সবর, বাতি, বাউরি, কেদারপুর, ধোপা, নাপিত, এই সমস্ত যারা গরিব মানুষ আমাদের দেশের সমাজে পিছিয়ে আছে, জাতিগতভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে, সেই মানুষগুলোর জীবনের পরিবর্তনের চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা দুর্ভাগ্য, পশ্চিমবাংলায় এই মানুষগুলোর জন্য পাঠানোর টাকা চুরি হয়ে যাচ্ছে, চালের টাকা চুরি হচ্ছে, শৌচালয়ের টাকা চুরি হচ্ছে, বাড়ির টাকা চুরি হচ্ছে, গ্যাসের টাকা, জলের টাকা, সব লুট হয়ে যাচ্ছে। তাই কোনো পরিবর্তন হয়নি, যেটা হওয়া উচিত। ওই যে 30 কোটি মানুষ যারা গরিব ছিলেন 11 বছর আগে, তার মধ্যে 27 কোটির বেশি মানুষকে, 27-28 কোটি মানুষ তারা আজকে বাড়ি, ঘর, শৌচালয় পেয়েছে বলে অতি দরিদ্র সীমার নিচের থেকে উপরে উঠে গেছে। এখন প্রায় 7 কোটি মানুষ এরকম আছেন যারা অতি দরিদ্র সীমার নিচে আছেন। স্বাধীনতার পর থেকে মানুষগুলো স্বচ্ছতা দেখেনি, কোনোদিন জীবনে স্বচ্ছতা দেখেনি, স্বচ্ছতা দেখেনি। মোদী তাদেরকে দেখিয়েছেন। শ্যামাপ্রসাদের দেখানো রাস্তায় হেঁটে মোদীজি, দীনদয়ালজি আজকে যে রাস্তা দেখিয়েছিল মোদী, সে রাস্তায় হেঁটে আছে, মানুষের জীবনের পরিবর্তন। এ তো গরিব মানুষের কথা গেল, যার চাল ডাল চলছে না চলছে, যার বাড়ি ছিল না বাড়ি হচ্ছে, শৌচালয় হচ্ছে, গ্যাস হচ্ছে ইত্যাদি, বাড়ির সামনে জল আসছে। কিন্তু যারা সম্পন্ন শিক্ষিত, আমাদের যারা একটু সম্পন্ন শিক্ষিত, তার ছেলে মেয়ে পড়তে চায়, ভালো স্কুল কলেজ, তাই এইমস তৈরি হচ্ছে মেডিকেল পড়ার জন্য, মেডিকেল কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, নার্সিং কলেজ, ল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলায় জেলায় তৈরি হচ্ছে। আপনার ছেলেকে ব্যাঙ্গালোর আর পুনে পড়তে যেতে হবে না, আপনি বাড়ি থেকে যাতায়াত করে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে পারেন, ডেন্টিস্ট, দাঁতের হসপিটাল, মেডিকেল কলেজ সব তৈরি। আমাদের বাড়ির ছেলে মেয়েরা আজ গ্রাম থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা ছোটবেলায় শুনিনি কোনদিন, 40 বছর আগে এটা সম্ভব হয়েছে, সেই সুবিধা। আর যাতায়াতের জন্য রাস্তা, অটল ইন্ডিয়া শুরু ছিলেন গ্রাম সড়ক যোজনা, আর সঙ্গে সঙ্গে এই যে চতুর্ভুজ, সর্দিন চতুর্ভুজ, সমস্ত রাজ্যের রাজধানীকে জুড়তে হয়ে 4টে রাস্তা তৈরি হয়ে গেছে। অটলজি যাওয়ার পরে কংগ্রেস বন্ধ করে দিয়েছিল, তখন 12 কিলোমিটার মধ্যে রাস্তা তৈরি হতো অটলজির সময়, সেটা নেমে 6 কিলোমিটার, 8 কিলোমিটার, 9 কিলোমিটার পৌঁছে গেছে। আর মোদী আসার পরে সেটাকে বাড়িয়ে 22-24 কিলোমিটার পর্যন্ত এই হাইওয়ে তৈরি হয়েছে। আর এমনি লক্ষ লক্ষ কিলোমিটার রাস্তা গ্রামে গঞ্জে শহরে তৈরি হয়েছে, রিপেয়ার হয়েছে, তার ফলে যাতায়াত সুবিধা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে রেল লাইন দেখে লোকেরা দেখছে, এয়ারপোর্ট দেখে নিয়ে আজকে দেখছে। ত্রিপুরাতে যেতে কলকাতা থেকে ট্রেনে করে 36 ঘন্টা লাগে, 1.5 দিন। কিন্তু ত্রিপুরা থেকে বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন হচ্ছে কলকাতায় আসা 12 ঘন্টায় পৌঁছে। ট্রেন চলবে, হয়তো বন্দে ভারত চলবে 8 ঘন্টায় পৌঁছে, সেই দিন ফিরে আসে। এটা হয়েছে, যারা যাবেন দেখতে পাবেন। মিজোরামে রেল লাইন চলে যাচ্ছে, রাজধানী এক্সপ্রেস পৌঁছে যাচ্ছে, সেই সব রাজ্যে বিমানবন্দর হয়েছে, সেখানকার ছেলেমেয়েরাও পড়াশোনা, চাকরি বাকরির জন্য বাইরে আসে। এই যে ব্যাপক পরিবর্তন হচ্ছে, জীবন পাল্টে যাচ্ছে, চাকরি বাকরি কমেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কাজের দিক তৈরি হয়েছে, বড় হাইওয়ে তৈরি হয়েছে, ব্রিজ তৈরি হয়েছে, রেলওয়ে তৈরি হয়েছে, লক্ষ লক্ষ কর্মসংস্থান হচ্ছে, ইঞ্জিনিয়ার থেকে লেবার সব। আপনারা দেখেছেন কাশ্মীরেতে সবচেয়ে বড় চিনার ব্রিজ তৈরি হল, সবচেয়ে উঁচু বিশ্বের মধ্যে, সেটা দিয়ে ট্রেন যাচ্ছে। জম্মু থেকে কাশ্মীর 3.5 ঘন্টায়, 3 ঘন্টায় ট্রেন চলে আসে, 1-3 লাখ তো যেতে গাড়ি। আর সব পাল্টে যাচ্ছে, চোখের সামনে আমরা দেখছি। এবং ভারত শুধু স্বাধীনতার পরে 4 বার 5 বার লড়াই করেছে, চীন পিটিয়ে দিয়ে যাচ্ছে, বাংলাদেশ চমকাচ্ছে, পাকিস্তান 4 বার অ্যাটাক করেছে। আজ তাদেরকে যোগ্য জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ভারত যে কোনো বিশ্বের শক্তির সমান, যে কোনো অন্যান্য দেশের সমান আছে অস্ত্র শস্ত্রে। চন্দ্রযান দিয়েছি আমরা, পাঠিয়েছি, সেদিন
মহাকাশে গেলেন আমাদের একজন ফাইটার পাইলট রাহানসু। আজকে বিশ্বের সমস্ত উন্নত দেশগুলো যা করছে তার চেয়ে বেশি এগিয়ে আছি আমরা। অন্য দেশ এই যে স্যাটেলাইট যাচ্ছে, আমরা মোবাইলের কথা বলছি, টিভি দেখছি, স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করছি। সেই স্যাটেলাইট আজকে আমাদের দেশের বিজ্ঞানীরা তৈরি করছেন। তার জন্য ক্রায়োজেনিক ইঞ্জিন এই দেশে তৈরি হচ্ছে। দেয়নি বলে আমরা 40 বছর পিছিয়ে গেছিলাম। রাশিয়া দেয়নি, আমেরিকা দেয়নি, আমরা তৈরি করেছি। তার ক্যাপাসিটি কত? বিশ্বের অন্যান্য দেশগুলো 4-5টা করে আর স্যাটেলাইট ছুটছে একটা রকেটের মাধ্যমে। আমরা 104টা স্যাটেলাইট ছুটেছি একটা রকেটের মাধ্যমে। এত শক্তিশালী। স্বাভাবিকভাবে 4টে তৈরি যদি ছুটতে 400 কোটি টাকা খরচা হয়, আর সেই খরচায় যদি 104টা হয়, তাহলে কত টাকা পড়লে? একটা লাখ টাকায় চলে আসে। তাই বিশ্বের সব উন্নত দেশ ভারতকে আসছে বলে আমাদের একটু তুলে দিই, কারণ খরচা কম হবে। ইসরো ব্যবসা করে পয়সা কামায়। যে মোবাইল ফোন আমরা বিদেশ থেকে নিয়ে আসতাম, চায়না থেকে, থাইল্যান্ড থেকে, এদিক থেকে, ওদিক থেকে, আমেরিকা থেকে আনতাম, আজকে সেই এখানে তৈরি হচ্ছে। যে অনেকের হাতে আইফোন আছে, লাখ টাকা 1.5 লাখ টাকা একটা আইফোনের দাম আপেলের। আর 10 বছর আগে 4টেও কোম্পানি ছিল না এখানে মোবাইল ফোন তৈরি করার। আজকে 300 কোম্পানি হয়েছে যারা মোবাইল ফোন তৈরি করছে। কত লক্ষ লক্ষ কোটি মোবাইল ফোন রপ্তানি হচ্ছে, লক্ষ কোটি টাকার বেশি আমদানি করছে আমরা বিদেশ থেকে। চায়না, আমেরিকার সঙ্গে টক্কর দিচ্ছি। 2 নম্বর আছি, 1 বছরের মধ্যে আমরা 1 নম্বরে চলে যাব। কম্পিউটার তৈরি, বাকি সমস্ত কিছু বিশ্বের যা কিছু আধুনিক বিজ্ঞান, আধুনিক টেকনোলজি সব ভারতবর্ষের বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা তৈরি করছেন। আর বিশ্বকে আমরা বিক্রি করছি, অস্ত্র বিক্রি করছি। যে ব্রহ্মসের টেকনোলজি আমরা নিয়ে এলাম রাশিয়া থেকে, এখানে তৈরি করুন। রাশিয়া এখন আমাদের কাছে সেই ব্রহ্মস কিনে নিয়ে ইউক্রেনকে মারছে। তার শক্তি কত দেখিয়ে দিচ্ছি। 2 দিন লড়াই হলো পাকিস্তানের সঙ্গে, তাতেই কোমর ভেঙে গেল। 1 ইঞ্চি আমরা যাইনি ভেতরে, কোন শরীরে যাইনি। এইখান থেকে সুইচ টিপে তাদের যেমন অস্ত্র কারাগার, যেমন এয়ারপোর্ট উড়িয়ে দিয়েছি, হ্যাঙ্গারের বিমানকে ভেঙে দিয়েছি, যেখানে লুকিয়ে রেখেছে অ্যাটম বোম তার আর কি বলে ডিভাইস, সেখানে ঢুকিয়ে দিয়েছি। শুধু তাই নয়, যে বড় বড় টেররিস্ট থেকে এরকম লুকিয়ে আছে, তার বাড়ির ছাদের মধ্যে দিয়ে মিসাইল ফেলে দিয়েছে, ভিতরে পেটে ভরে যে বংশসূত্র। এরকম আধুনিক নিখুঁত অস্ত্র শস্ত্র আজকে আমাদের বিজ্ঞানের তৈরি করছেন এবং বিশ্বের যে কোনো দেশের চেয়ে সস্তায়। তাই 27টা দেশ লাইন দিয়েছে, বলছে আমাকে ট্যাঙ্ক দাও, কেউ বলছে মিসাইল দাও, কেউ বলছে ব্রহ্মস দাও, কেউ বলছে আকাশ দাও। কারণ পাকিস্তান যেসব মিসাইল ছুড়ছিল বর্ডারেতে আকাশ দিয়ে